কারণ খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়। লোকসভার দখলদারিতে আজকে আমার অতিথি হচ্ছেন দুর্গাপুরের, শুধু দুর্গাপুর কেন বলবো, কারণ রাজ্যেরই অন্যতম বিশিষ্ট শ্রমিক নেতা, বামপন্থী সিপিআইএমের সিটুর নেতা এবং সিপিএম নেতাও বটেন, বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী। তিনি বিকেসি নামেই পরিচিত ছিলেন। তার ইনফ্যাক্ট তাকে বলা হয়, তার প্রভাব মানে বলা হয় জ্যোতি বসুর কারবার মধ্যে ঢুকে যেত। জ্যোতি বসুর পর্যন্ত তিনি অনায়াসে তার বিচরণ ছিল। তিনি যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু আজও তিনি সক্ষম। আরও তিনি ভাবেন কি করে এই দুর্গাপুর শিল্পাঞ্চলকে আবার তুলে আনা যাবে, কি আদৌ কি তুলে আনা যাবে, এই প্রশ্নটাই আমাদের শুরু হবে। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। তো আমি বলছি আপনাকে, আপনি তো এই অঞ্চলের খুব একটা যাকে বলে উজ্জ্বল মুহূর্ত দেখেছেন এই দুর্গাপুর শিল্পাঞ্চলে, আবার তার অবনমনও দেখেছেন, আজকেও দেখছেন। আপনি কি মনে করেন এই দুর্গাপুরকে আদৌ কি আর ওঠানো যাবে, এই শিল্পাঞ্চলকে? দেখুন, আমি দুর্গাপুরে এসেছি 1960 সালের অক্টোবর মাসে। তখন সোভিয়েত রাশিয়ার সহায়তায় হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন নামে একটি সংস্থা, যার হেড অফিস ছিল বা দুটো প্ল্যান্টও ছিল রাঁচিতে আর একটা ছিল দুর্গাপুরে। তখন তার নাম ছিল কোল মাইনিং মেশিনারি প্রজেক্ট। তা তার প্রজেক্ট রিপোর্ট থেকে শুরু করে সবকিছুই হচ্ছে যে সোভিয়েত রাশিয়া তৈরি হয়েছিল, ইন্ডিয়ান ইঞ্জিনিয়াররা গিয়েছিল, তারা তৈরি করেছিল। 22শে অক্টোবর আমি ইন্টারভিউ দিয়েছিলাম এবং 23শে অক্টোবর আমি চাকরিতে জয়েন করেছিলাম। আমি যদি সার্কাস্টিক্যালি বলি আর কি, তাহলে এটা আমার কাছে মনে হবে সেই বিখ্যাত বই রাইজ এন্ড ফল অফ থার্ড রাইখ। রাইজ এন্ড ফল অফ থার্ড রাইখ আমি দেখছি। তো থার্ড রাইখের ফলটা দরকার ছিল, আমি সার্কাস্টিক্যালি এই জন্য শব্দটা ব্যবহার করছি, সার্কাস্টিক্যালি রাইজ এন্ড ফল অফ থার্ড রাইখ। আমি এরকম দেখিনি কোনো শিল্পায়নে এত সাহায্য পাওয়ার পরেও। এই যে ধরুন এমএমসি কারখানা, এটা রুপি রুপল এগ্রিমেন্টে তৈরি করেছিল। তার হচ্ছে যে যন্ত্রপাতি সহ সমস্ত অর্থই হচ্ছে সোভিয়েত রাশিয়া অনুদান হিসেবে দিয়েছিল। আর যখন বিক্রি হলো বা বিক্রি হবে, নিলাম হচ্ছে, ওই হচ্ছে, তাই হচ্ছে, সব কিন্তু মানে কেন্দ্রীয় সরকারের কোষাগারে যাচ্ছে। কার ধন কে নিচ্ছে আমি জানি না। টোটাল একটা জালিয়াতি ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে টোটাল একটা জালিয়াতির পজিশন তৈরি হয়ে গেছে আমাদের দেশে। এবং এই সমস্ত জিনিসগুলো খুব দুঃখের কথা যে ধরুন আপনি যদি পশ্চিম বর্ধমানের কথা বলেন, তার একটা ঐতিহ্য আছে। ঐতিহ্য মানে হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদামশাই দ্বারকানাথ ঠাকুর রানীগঞ্জের এখানে কয়লা দিয়ে উনি শুরু করলেন। রেলও শুরু হলো। তারপরে হচ্ছে শিল্পায়ন হয়েছিল, ব্রিটিশ পুঁজির বিনিয়োগ হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ পুঁজি হয় যে কয়লাতে যত পুঁজি ছিল সবটাই ছিল ব্রিটিশ পুঁজি। তাই তো। আর সাথে সাথে কিছু ছিল ওই যে রিকেট কলম্যান, অমুক তমুক ছিল। তা এই একটা স্টেজ ছিল। এই স্টেজ হচ্ছে যে
1947 সালে আপনি যদি একটা তদানীন্তন সময়ে একটা বিখ্যাত বই ছিল, রঞ্জিত রায় আপনাদের সাংবাদিক, ওই স্ট্যান্ডার্ডের সাংবাদিক আপনাদের পর্যায়ের পরে, আমি জানি না বিরাট একটা অভাব দেখা দিয়েছে কিনা, আপনারা যখন আর হচ্ছে যে সাংবাদিকতার জগতে থাকবেন না, বয়সের কারণে হোক, যে কোনো কারণেই হোক, একটা সিরিয়াস ভ্যাকুয়াম তৈরি হবে। তার কারণ হচ্ছে তা তো হবেই, তা তো অলরেডি হয়ে গেছে, অলরেডি দেয়ার ইজ এ ভ্যাকুয়াম, খুব একটা ভীষণ রকম ভ্যাকুয়াম। হ্যাঁ, সে তো হয়েছে, এটা হয়েছে, সারা ভারতেই হয়েছে। তো উনি একটা বই লিখেছিলেন, অ্যাগনি অফ ওয়েস্ট বেঙ্গল। তাতে উনি দেখিয়েছিলেন যে 1947 সালে প্রথম স্বাধীনতা প্রাপ্তির রাতে প্রথম যে বৈঠকটা হয়েছিল, এই বৈঠক থেকেই পশ্চিমবঙ্গকে বঞ্চনা করতে শুরু করেছিল। ডিভাইডেবল ফান্ড কমিয়ে দেওয়া হয়েছিল, জানি আমি। এই তো বিধান রায়ের সঙ্গে প্রচুর বিতর্ক, প্রচুর চিঠি আছে, বিধান রায় পরিষ্কার লিখছেন জওহরলাল নেহরুকে, এবং সে উত্তরও আছে। তা নিয়ে গোবিন্দ বলেন, তারপরে অনেক কিছু, অনেকে তারপরে হচ্ছে যে ধরুন পাটের কারণে যে ফরেন এক্সচেঞ্জ আর্নিং হতো, তার যে শেয়ার, সেই শেয়ারটা কমিয়ে দেওয়া হলো। এবং হচ্ছে যে এত উদ্বাস্তুদের চাপ পশ্চিমবঙ্গে এবং পাঞ্জাবে, দুটো যদি কম্পেয়ার করা যায়, তাহলে পাঞ্জাবে 1 টাকায় কত টাকা দেওয়া হতো আর্নিংসেতে, আর পশ্চিমবঙ্গে কত টাকা দেওয়া হয়েছিল তাও তো আছে। শুধু একটা জিনিস আছে কিন্তু, দেখুন আমি বলি আপনাকে যে দাদা দেখুন, ওই যে পাঞ্জাবের সঙ্গে ফারাকটা হলো এখানে, যে পাঞ্জাবের লোকেরা যেভাবে কাজ করলো নিজেরা, সেটা কি বাংলার লোকেরা অত কাজ করলো সেভাবে না? কাজের উন্নতি করার জন্য প্রশ্নটা হচ্ছে যে কাজের সুযোগ বা কাজের ক্ষেত্র যদি সংকুচিত হয়ে যায় তাহলে তো হয় না। কাজের ক্ষেত্রটাই যদি সংকুচিত হয়ে যায় তাহলে কি করে হয়? তো এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর বিধান রায়কে এই যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নিয়ে আসতে হয়েছিল। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হচ্ছে যে not on the ground of maintaining equality between the all state. কানুনগো, নিত্যানন্দ কানুনগো তখন হচ্ছে যে স্টিল মিনিস্টার ছিল, একদিন মিটিংয়েতে ডক্টর বিধান রায় উপস্থিত ছিলেন। তখন কথা হতে হতে হি গট সিক, কলাপস করলেন। তারপরে ডক্টর বিধান রায়ের চিকিৎসাতে উনি ভালো হলেন। ভালো হওয়ার পরে ডক্টর বিধান রায়কে বললেন যে আমি খুব সন্তুষ্ট, বলো তুমি কি চাও। আচ্ছা, তাহলে আমাকে একটা স্টিল প্ল্যান্ট দাও। এতদিন পর্যন্ত বলছে বর্ডার স্টেট বলে হচ্ছে স্টিল প্ল্যান্ট আমরা দিতে পারবো না। তো ডক্টর বিধান রায়কে অন দ্যাট গ্রাউন্ড, নট অন দি স্টেটস কজ দ্যাট ইট ইজ এ প্রবলেম রিডিং স্টেট, সেটা নয়, তাকে একটা স্টিল প্ল্যান্ট। কিন্তু ভিশন ছিল তো, বিধান রায়ের একটা ভিশন ছিল। বিধান রায় হল্যান্ড থেকে নিয়ে এসে যে ট্রলার নিয়ে এসে ব্যবসা করা, যে মাছের, ইট ওয়াজ হিজ ভিশন। কল্যাণী করেছেন, ভীষণ ভীষণ ছিল উনি। এবং আপনি বলতে পারেন দুর্গাপুর ওয়াজ হিজ ব্রেন চাইল্ড। ডেফিনেটলি দুর্গাপুর ক্যালিফোর্নিয়া স্টাইলে উনি করেছিলেন, যাতে গ্রিনারিও থাকবে, ইন্ডাস্ট্রিও থাকবে, একদম এইরকম ভাবে ওনার ব্রেন চাইল্ড। দুর্গাপুরকে কেউ চিনতো না তো, দুর্গাপুরে তো একেবারে শাল পিয়ালের জঙ্গল ছাড়া কিছু ছিল না। কাজে ইট ওয়াজ হিজ ব্রেন চাইল্ড। তো উনি করেছেন ডিটিপিএস, এই যে ডিভিসি করলেন। ডিভিসিটা হচ্ছে যে ধরুন পরবর্তী পর্যায়ে কেউ অ্যাসার্ট করলো না, ডিভিসিটা যখন তৈরি হলো ফার্স্ট 5 ইয়ার্স রানে, যখন হচ্ছে যে গুরুত্ব দেওয়া হলো কৃষির উপরে, তখন সেচ ব্যবস্থার জন্য গুরুত্ব দেওয়ার পরিপ্রেক্ষিতে দামোদর ভ্যালি কর্পোরেশন হয়েছিল। 3টে স্টেট, ওয়েস্ট বেঙ্গল, তখন বিহার ছিল, ঝাড়খণ্ড হয়নি, আর কেন্দ্রীয় সরকার 33-34%। তো হলো তাতে হচ্ছে সেচ এবং বিদ্যুৎ, এই যে মাল্টিপারপাস প্রজেক্ট ডিবিসি হলো। এবং ওটাকে উনি রিলেট করেছিলেন যে এটা জার্মানি একটা সংস্থা ছিল, সেই সংস্থা ম্যান এবং এসকর্ট বলে দুটো কোম্পানি, তারা হচ্ছে পাওয়ার প্ল্যান্টটা তৈরি করেছিল। তো এইটা কি করবে,
এটা হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের তদানীন্তন যে রিকোয়ারমেন্ট যত থাকবে, স্টিলটা হচ্ছে পাওয়ার ওরিয়েন্টেড। সারা পৃথিবীতে তো এটা পাল্টে গেল, আপনার ইকোনমিটাই পাল্টে গেল। হ্যাঁ, একেবারে পাল্টে গেল। কিন্তু সেই অনুযায়ী সেই মডার্নাইজেশন হলো না, সেই অনুযায়ী ভাবনা চিন্তা হলো না। এটা কিন্তু চায়না করেছিল, চায়না কিন্তু করতে পেরেছে। হ্যাঁ, কেন আমরা করতে পারলাম না? কেন আপনি কি মনে হয় এটা কেন করতে পারলাম? এই যে তখন ভীষণ থাকার লোকের অভাব হয়ে গেল। সে কি আপনাদের পার্টিতে হয়ে গেল? না, আমাদের পার্টিতে হয়নি, কিন্তু আমাদের পার্টি 34 বছর ছিল। দেখুন, আমি বলছি যে যেগুলো কেন্দ্রের ক্ষেত্র, সেই ক্ষেত্রেতে হচ্ছে যে জ্যোতিবাবু একটা ডিপার্টমেন্ট করেছিলেন টু লুক আফটার সিক ইন্ডাস্ট্রিজ এন্ড মডার্নাইজেশন। অনেক পরে উনি একটা সেল করেছিলেন, এবং তার যদি নাম্বার অফ লেটার্স উনি দেখেন সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে হচ্ছে যে লড়াই ঝগড়া করেছেন, এটা একটা ভলিউমিনাস ব্যাপার হয়ে যাবে। তো এটা হয়েছিল। মাঝখানে হয়তো একটু প্রবলেম ছিল চিন্তা ভাবনার ক্ষেত্রে, দন্যতা থাকতে পারে। সেটা হচ্ছে যে কৃষির উপরে একটা ভিত্তি করা হয়েছিল, শিল্প হয়তো কিছুদিনের জন্য সাময়িকভাবে হচ্ছে কিছুটা পশ্চাৎপদ অবস্থা। আপনাদের পলিটিক্যাল স্ট্যান্ডের জন্য, বিশেষ করে পলিটিক্যাল গেইন করার জন্য না, পলিটিক্যাল গেইন করার জন্য না, কারণ কি বেকারির সমস্যা তো ধরুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো ব্যাপক ছিল। এই যে তখন 1 কোটির ওপরেতে এই পার্টিশনের জন্য লোক চলে এলো, এবং এটা ছিল কেরালা এবং পশ্চিমবঙ্গ ছিল সবচেয়ে বেশি থিকলি পপুলেটেড স্টেট। এত পপুলেটেড স্টেট তো হয়নি, কিন্তু তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের ইউনিটারি থিঙ্কিং এতে যেভাবে স্টেটটাকে হেল্প করা উচিত ছিল, এই একটা পেরোকেল অ্যাপ্রোচ না নিয়ে যেভাবে স্টেটটাকে দেখা উচিত ছিল, সেটা হচ্ছে যে সেটা আমি জানি, বিশেষ করে ইতিহাস জানে। হয়তো বললে আপনাকে সেই নিয়ে চিঠিও হয়েছিল, বিধান রায় সরাসরি নেহরুকে লিখেছিলেন, তাই নিয়ে অনেক কিছু, তারপর উনিও উত্তর দিয়েছিলেন, তারপরে সেটা নিয়ে বল্লভভাই পেটেল উনিকে উত্তর দিয়েছিল, এই যে হয়েছিল অনেকে। আমি বলছি তারপরে ধরুন আমরা যখন দেখছি আস্তে আস্তে এটা ক্ষীয়মান হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তখন কিছু বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী, তখন এখানে কিছু স্পঞ্জ আয়রন কারখানা এলো অল্প বিস্তর। না, তখন কি হলো আমি আপনাকে বলছি তার ইতিহাসটা একটু সামান্য, যতটুকু আমার জ্ঞান গম্য আছে আর কি। না, আপনার যথেষ্ট জ্ঞান গম্য আছে এই ব্যাপারে। আমাদের ছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটা লাইসেন্সিং পলিসি ছিল ইন্ডাস্ট্রি করতে গেলে, এবং লাইসেন্সিং পলিসিটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল। হ্যাঁ, ছিল। ব্যাংক লোন থেকে শুরু করে সমস্ত কিছু ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। পরে তো খুলে দিল। হ্যাঁ, আমি বলছি তো সেইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানে ডিসুয়েড করা হতো মালিকদেরকে, তোমরা পশ্চিমবঙ্গে গিয়ে শিল্প করো না। এইটা ছিল সিক্রেট। সেটা তো আপনাদের মিলিটেন্ট ট্রেড ইউনিয়ন বুঝছি। দেখুন, আমি আপনাকে একটা এই ব্যাপারে রেফারেন্স দিতে চাই। আপনি জানেন যে পরে উনি তৃণমূলের রাজ্যসভার এমপি হয়েছিলেন, মনে হয় এখন আর তৃণমূলের সাথে কোনো সম্পর্ক ওনার নেই। হি ওয়াজ এন IAS অফিসার, ডি বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, জানি, দেবব্রত বন্দ্যোপাধ্যায়। উনি এগ্রিকালচারে কাজ করেন, বিনয় চৌধুরীর সঙ্গে ভীষণভাবে কাজ করেন। আরো আগে আমরা যখন 1970 সালে ওনাকে আমি দেখেছি লেবার কমিশনার, ওনার অফিসে আমি অনেক মিটিং করেছি। তার থেকে উনি এলিভেটেড হয়েছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের সভাতে লেবার সেক্রেটারি। তারপরে বামফ্রন্টের সময়তে উনি দিল্লি চলে গিয়েছিলেন, রাজীব গান্ধী তখন প্রাইম মিনিস্টার। তারপরে উনি ম্যানিলাতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অ্যাসাইনমেন্ট পেয়েছিলেন। তারপরে উনি আবার পশ্চিমবঙ্গে চলে এলেন। তো উনি একটা বই লিখেছিলেন, লেবার মুড ইন ওয়েস্ট বেঙ্গল। ওইটা আছে আমার কাছে, যদি আপনি দেখাতে চান। একদম জীর্ণ হয়ে গেছে বইটা। উনি একদম পরিষ্কার লিখেছেন যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রেতে পশ্চিমবঙ্গের বন্ধাত্ম not due to labor militancy. Not due to labor militancy. In words, পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পাবলিকেশন তাতে লেখা আছে not due to labor militancy. The cause is ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ছিল পশ্চিমবঙ্গের বেসিক, মানে বেসিক স্ট্রাকচার অফ ইন্ডাস্ট্রি, এবং সেটা ছিল মানে
ওই ওয়াগন শিল্পের উপর নির্ভরশীল ছিল বেশিরভাগ ক্ষেত্রটাই। ওয়াগন শিল্পের উপর নির্ভর থাকার পরিপ্রেক্ষিতে হচ্ছে অর্ডার কমিয়ে দিল, অর্ডার কমিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে হচ্ছে বিরাট বড় ক্রাইসিস দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে হচ্ছে যে ওই অর্ডারের অভাবে এবং লেস ইউটিলাইজেশন অফ দি ইনস্টল ক্যাপাসিটি এর জন্য হচ্ছে যে কাণ্ডটা হয়েছিল। ওনার ভাষা যেটা আছে হিসেব করে দেখিয়েছেন যে ঘেরাওয়ের জন্য কত পার্সেন্ট গেছে, এমনি লেবার মিলিটেন্সির জন্য কত গেছে। একটা জিনিস বলি আপনাকে, যে জিনিসটা আপনারা দেখুন পলিটিক্স করেছেন, আদর্শগত বিভিন্ন জিনিস আপনাদের মধ্যে এসেছে বরাবরই আমি দেখেছি। দুটো জিনিস আপনাদের মধ্যে ছিল কমিউনিস্ট পার্টির মধ্যে। একটা জিনিস ছিল আপনারা খুব এলিটিস্ট ছিলেন, একটা ব্রাহ্মণিজম মনে করি আপনাদের পইতে ছিল, দেখতে পাওয়া যেত না। আমি সিপিআইএম এটা একটা পইতে পড়াতে ছিল। এমনকি যখন শরীফুদ্দিন ছাড়েননি আপনাদের পার্টি, তখন আমি কাটোয়ায় গিয়ে যখন ওর সঙ্গে দেখা করতে গেলাম, তার আপনাদের যা হয় আপনাদের এখানে লোকাল LIC, তিনি বাইরে বসেছিলেন আর উনি গট গট করে ঢুকলেন ভেতরে। আমি যখন গিয়ে বললাম আমি কথা বলতে চাই, আমরা কথা বলি না এই বললেন। পরে যখন পার্টি থেকে চলে এসছেন তখন ওনার পুরোপুরি পাল্টে গেছে। এইটা একটা আপনাদের ছিল। আমি আমার মনে হয় পার্টির কোনো নির্দেশ নয়, এটা কিন্তু যে আমি রেজিমেন্টেশন শব্দটা ব্যবহার করব না, সেটা আপনি করবেন না, আপনি পছন্দ করবেন রেজিমেন্টেশন শব্দটা আমি ব্যবহার করি ডেফিনেটলি, কিন্তু এমন কোনো নির্দেশিকা ছিল না যে আমরা কারোর সাথে কথা বলতে পারবো না। আমরা যদি কথা না বলতে পারি, আমাদের ওপিনিয়ন বলতেন না, না আমরা যদি ওপিনিয়নটা আপনাদের হচ্ছে একমাত্র মাধ্যম আমার বক্তব্যটা লোকের কাছে পৌঁছে দেওয়ার, আপনি যদি মাধ্যম হন, আপনাকে যদি আমি অবজ্ঞা করি, এইটা পার্টির কখনো কোনো নির্দেশ হতে পারে? আমার মনে হয় হতে পারে, অবশ্যই হতে পারে। আমি তো নিজে দেখেছি, আমার অভিজ্ঞতা তাই বলে, বহুবার দেখেছি। যাই হোক, সেটা ঠিক আছে, ওটা তো আপনাদের পার্টির ব্যাপারে বলতেই চাইছি না। আমি তবে এইটা হয় কখনো বাস্তবে, আমি সাইকোলজিক্যাল অ্যানালাইসিস যদি করেন, আপনি হচ্ছেন আমার বক্তব্য জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম। আপনার এইটাই হচ্ছে যোগ্যতার পরিপ্রেক্ষিতে আপনি লোকের কাছে পৌঁছে দেবেন, এই জন্য দ্যাট ইয়োর পারফরমেন্স ইজ রিকগনাইজড অ্যাজ ওয়েল পারফরমেন্স। তো সেইখানে দাঁড়িয়ে আমি যদি আমাকে আপনি থ্রটল করে দেন, আমাকে যদি রেজিমেন্টেড করে দেন, তাহলে আমার বক্তব্য পৌঁছবে কেমন? সেইটাই তো ছিল আপনাদের মধ্যে। সমস্ত সমস্যাটা একটা বিরাট সমস্যার মধ্যে ওটা একটা ছিল। এখন জানি না, খানিকটা আমি দেখছি ওপেননেস আপনাদের আসছে, আমি জানি না সেটা কতটা ওপেন হয়েছে, খানিকটা হয়েছে, বলবো না। অনেক কিছু চেঞ্জ সোশ্যাল বিষয়ে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এমন এমন আমি দেখতে পাচ্ছি যেগুলো আপনাদের কোনোদিন ভাবা যেত না আগে, হয়েছে। এবং সেটা খুব দরকার ছিল বলে মনে করি, কারণ আপনাকে তো আপনাকে তো পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আসতে হয়েছে। আপনি তো রেভলিউশনে গিয়ে সমস্ত বিপ্লব করে সব পাল্টাবেন তা মনে করেন না। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে থাকতে গেলে তার তো কিছু রীতিনীতি আপনাকে মানতে হয়, সেই রীতিনীতির মধ্যেই এটা চলে আসে। পার্লামেন্ট এন্ড স্ট্রিট ফাইট দুটো আমাকে কন্টিনিউ করতে হবে। টিল সিচুয়েশন ইজ রাইট, দ্যাট ইজ অলসো ডেফিনেটলি দ্যাট ইজ অলসো আ ক্রাইটেরিয়ান। স্ট্রিট ফাইটও পার্লামেন্টারি ডেমোক্রেসির একটা ক্রাইটেরিয়ান, সেটা আমি মেনে নিলাম। আমি বলতে চাইছি আপনাদের যে এই যে ভিশনের কথাটা বলছিলাম, যে ভিশনের কথাটা আপনি বললেন, টাটারা যখন আসতে চাইল যেখানে সিঙ্গুরে, তখন আপনাদের ভিশনের আরো বিরাট অভাব আমি দেখেছি, এবং এখনো পর্যন্ত সেটা থেকে আপনারা বেরোতে পারেননি। কেন বলছি আপনাকে? কারণ আমি গোটা টাইম কাভার করেছি। আমি সেখানে গিয়েছি সিঙ্গুরে, একদিন নয়, দিনের পর দিন। তখন আমি ফিল্ডে কাজ করতাম টেলিভিশনে হয়ে। আপনাদের দলের সাধারণ জন মজুর, তাদের দে উড নট টেক ইন টু কনফিডেন্স, তাদের নেওয়াই হয়নি। তারা জানতোই না কি করা হবে, তারা জানে না তারা কি পাবে। এই যে জমিটা চলে যাবে, টাকা পাবে মালিক, জমির মালিক, তারা কি পাবে জানতো না। অথচ তাদের জন্য আপনারা একসময় লড়াই করেছিলেন, এই একটা ছিল ভিশনটা। কেন বলছি, এই যে ইন্ডাস্ট্রি করতে গেলে কিভাবে করতে হবে নাম্বার ওয়ান, এবং এগ্রিকালচার কিভাবে বানাতে হবে, সেই ভিশনটা আপনাদের ছিল না। এই ধরনের কোনো ভিশন কি আগামী দিনে আপনার মনে হয় আপনার পার্টি নেবে? আমি একটু ছোট্ট করে যদি বলি, ধরুন আমাদের গণশক্তি বলে আমাদের মাউথ পিস আছে। আমি একটা আর্টিকেল লিখেছিলাম, when this acquisition of land was objected to by the present chief minister or under her leadership, আমি একটা আর্টিকেল লিখেছিলাম
আমি বলেছিলাম যে 46টা গ্রাম ডক্টর বিধান রায় নিয়েছিলেন ইন্ডাস্ট্রি হয়েছিল, এবং আমি এই কথাটাই বললাম তখন 40 টাকা কাঠা শুধু জমির মালিককে টাকা দেওয়া হয়েছে, আর কাউকে দেওয়া হয়নি, ভাগ চাষিকে দেওয়া হয়নি, কিছু না। নাম্বার 2 হচ্ছে যে অটোমোবাইল, আপনি কি জাস্টিফাই করেন না করেন না? জাস্টিফাই করি, নিশ্চয়ই না জাস্টিফাই করি। কেন করবেন? আমি জাস্টিফাই করি। কেন আপনি করবেন? তাহলে যারা এরা সব মানে বাণিজ্য জলে ভেসে এসছে, they have got to be duly compensated. সেইটা that is with alternative avenues of employment or livelihood. Yes, সেই ছাড়া কি উপায় আছে? that is very important. এবং দেখুন অটোমোবাইল বর্তমান সময়েতে একটা এমন একটা ইন্ডাস্ট্রি ভারতবর্ষে, ওটা ভীষণ রকমের, যার গ্রোথ হচ্ছে 30% পার ইয়ার। হ্যাঁ, খুবই গ্রোথ, 30% গ্রোথ। এবং কতগুলো এরিয়া আপনি যদি গুরগাঁওতে যান তাহলে হচ্ছে যে মানেসার থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলো আছে, সেই সমস্ত জায়গাগুলোতে শুধু অটোমোবাইল সেক্টর রয়েছে। টাটাতে, সরি মেড্রাসে যদি আপনি আমরাতরে যান তো সেইখানে এই সেক্টর, শুধু ইন্ডাস্ট্রি হচ্ছে, শুধু ইন্ডাস্ট্রি হচ্ছে। আপনার সাউথ কোরিয়ার লোকেরা এসে ইন্ডাস্ট্রি করছে, জাপানের লোকেরা এসে ইন্ডাস্ট্রি করছে, তারপর হচ্ছে যে আমেরিকা। এইখানে কেন হলো না? এই আপনি পশ্চিমবঙ্গের মধ্যে দুটো কি তিনটে জায়গা ছিল দেখুন ইন্ডাস্ট্রি করার, আমি যা দেখেছি। একটা হচ্ছে আসানসোল দুর্গাপুর বেল্ট, এখানে কোল আছে, স্টিল আছে, যেটা আমি স্টিলের ওরটা নেই, আয়রন ওরটা নেই, কিন্তু স্টিল কারখানা আছে, সেটা আবার ঝাড়খণ্ডে আছে। ওদের সঙ্গে কোনো আমাদের এগ্রিমেন্ট তখন ছিল না, আপনাদের সময়ও ছিল না, খুবই ঝামেলা ছিল এটা নিয়ে। রামবিলাস পাসওয়ান একবার বলেছিলেন, কিন্তু আদৌ শেষ পর্যন্ত হয়নি। যাই তা সেটা এখন না হয়। এইটা তো দেখুন, এটা ছিল, তার মানে ইনফ্রাস্ট্রাকচার ছিল, জলও ছিল, হলো না। দুর্গাপুরে বা এই সমস্ত জায়গাতে ইন্ডাস্ট্রি করার জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস দরকার সমস্তগুলো এখানে আছে। কিন্তু এই যে আপনাকে বলছিলাম শেষ পর্যন্ত কিছু স্পঞ্জ আয়রন কারখানা এলো, তারপরে আমি স্পঞ্জে আসছি। হ্যাঁ, এখন ধরুন একটু ব্যারেন হয়ে গেল ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা। তারপরে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে 1971 সালে একটা রিসার্জেন্স হলো, 70-71 না, রিসার্জেন্স হলো ইন্দিরা গান্ধী গরিবি হটাও স্লোগানে, কোল ন্যাশনালাইজেশন থেকে শুরু করে সমস্ত সিক ইন্ডাস্ট্রিগুলো ন্যাশনালাইজ হলো। ইট ওয়াজ এ ট্রিমেন্ডাস ডেভেলপমেন্ট, কাইন্ড অফ রেভলিউশন। ইয়েস, এই যে ধরুন আপনার ব্যাংক ন্যাশনালাইজেশন করা, জেনারেল ইন্স্যুরেন্স ন্যাশনালাইজেশন করা, এলআইসি ন্যাশনালাইজেশন করা, এবং ইকোনমিক সেক্টরে একটা স্টেবিলিটি এলো। এবং তার পরিপ্রেক্ষিতে হচ্ছে যে মার্কেটের একটা সামগ্রিক পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়েছিল। কিন্তু তারপরে কি হলো? সব চুরি হলো। তারপরে ওনার পার্টির যারা হচ্ছে যে ডক্টর মনমোহন সিং আর্কিটেক্ট, এবং হচ্ছে যে হাফ লায়ন হিসেবে চিহ্নিত করে হচ্ছে যে ছিলেন তিনজন, তার মধ্যে মনমোহন সিং ওয়াজ দেয়ার, চিদম্বরম ওয়াজ দেয়ার, আর মন্টেক সিং ছিলেন। তিনজন ছিলেন। একজন কমার্সে, একজন কমার্স মিনিস্টার, একজন। এই যে শুরু হলো পাবলিক সেক্টর, এই যে ডিন্যাশনালাইজেশন অফ দি ইন্ডাস্ট্রিজ শুরু হলো, এবং বিআইএফআর সিকা আইন তৈরি করা হলো। সিকা আইনের পরিপ্রেক্ষিতে হচ্ছে বিআইএফআর তৈরি করা হলো। এ তো তাছাড়া তো কোনো উপায় ছিল না। না, উপায় থাকবে না কেন? কি উপায়? আপনি ধরুন আমি আমার সন্তানকে হচ্ছে যে শিক্ষিত করা, উপযুক্ত করার দায়িত্ব তো আমার। তো আমার কারখানা যদি শিক্ষিত না করতে, মানে ভায়াবল করতে না পারে, দ্যাট ইজ মাই ইনএবিলিটি। ধরুন স্ট্রাকচারটা যদি দেখে লোকেরা, কেউ আজকালকার দিনে পলিটিক্স হ্যাজ অলসো বিকাম সিরিয়াসলি ডাইলুটেড। এই যে ফ্যাক্টরিগুলো, রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো আছে, তার শেয়ার প্যাটার্নের 98% হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার নামে, আর 2% হচ্ছে দুজন জয়েন্ট সেক্রেটারির নামে, যারা বোর্ড অফ ডাইরেক্টরস। আচ্ছা, ক্যান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বি ডিক্লেয়ার্ড অ্যাজ দেউলিয়া, ব্যাংকারাপ্ট?
এই যে বিআইএফআরটা করলো, হাউ ফার ইট ওয়াজ লিগালি অ্যাডমিসিবল, এটা হয় কখনো? মানে দে আর বেন্ট আপন টু জাস্ট এট দি ইনস্ট্যান্স অফ IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক পাবলিক দেখুন যতই বলি যেই যে জিডিপি বাড়লো 8% হলো, জিডিপি মানে আপনি বলতে পারেন, কিন্তু এইরকম অসম আজকের মতন হয়নি, আজকের মতন হয়নি। জিডিপি বাড়লো কিন্তু দারিদ্রতাও তো বাড়লো, দারিদ্রতা বাড়লো মানে দারিদ্রটাও মানে এখন যেটা হয়েছে আপনারা যেটা দেখছি এখন তো বলছে এরা সবাই বলছেন, এদের বিবেক দেবরায় হেনা তেনা যারা বলছেন সরকারের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার্স, তারা বলছেন এটা বাড়বে, জাস্ট দারিদ্র থেকে একটু উঠে যাবে, কিন্তু ওয়েলথ ক্রিয়েটার যারা তাদের টাকা বাড়বে, বাড়ছে। 1% হাতে 40% আছে, আর 20% করে ইনকাম হচ্ছে তাদের। আপনি আপনার পশ্চিমবঙ্গে এটার মধ্যে কতটুকু হচ্ছে সঠিক তত্ত্ব আছে, কতটুকু বাস্তবতা আছে, আবার যথেষ্ট সন্দেহ আছে। আচ্ছা, আমি একটা গল্প মানে একটা সার্কাস্টিক্যালি একটা আর্টিকেল বেরিয়েছিল একটা সংবাদপত্রে, তাই পড়ছিলাম। 1937 সালে জার্মানির চ্যান্সেলর ছিল ফিল্ড মার্শাল হিন্ডেনবার্গ। তখন একটা কোম্পানি চ্যাপলিন বলে, জার্মানি কোম্পানি, তারা একটা বেলুন তৈরি করেছিল, গ্যাস বেলুন, তার মধ্যে 100-র উপরে যাত্রী ছিল। দেখা গেল এই বেলুনটা লিক করে গেল, গ্যাসটা বেরিয়ে গেল, 39 জন লোক মারা গেল। এই যে হিন্ডেনবার্গ এনকোয়ারি, যে আজকাল দিনে শেয়ারের এই যে ফাটকাবাজি হচ্ছে, এটা হচ্ছে দিস রিলেটস টু দ্যাট হিন্ডেনবার্গ এনকোয়ারি, এবং এইটার জন্য নাম হয়েছে সিনড্রোম। এইটা এই জন্য নাম হয়েছে হিন্ডেনবার্গ। এখন ধরুন ওই যে আদানি, মজার কথা হচ্ছে যে আদানি 2 নম্বরে উঠেছিল বর্তমান প্রাইম মিনিস্টারের দৌলতে, আর যে মুহূর্তে হিন্ডেনবার্গ এনকোয়ারি হলো 39-এ চলে এলো। কাজে হাউ ফার দিস অ্যাসেসমেন্ট বিং এক্সপোজড কারেক্ট? কিন্তু টাকাটা তো কার? টাকাটা তো দেশের, টাকাটা তো দেশে। আচ্ছা বলুন, টাকাটা তো ব্যাংকে। প্রতি আপনার ছোট্ট একটা কথা বলছি যে আপনার পাবলিক সেক্টরের লস হচ্ছে, মানলাম। পাবলিক সেক্টর তো এসেটও তৈরি করেছে, একটা টাউনশিপ তৈরি করেছে। আপনি তো মানে আপনি বলতে পারেন ওয়েলফেয়ার সিস্টেম, যেটা ওয়েলফেয়ার সিস্টেম, হসপিটাল, এগুলো করেছে, এগুলো অন বিহাফ অফ দি স্টেট। কিন্তু সেটা তো কম এরা কর্পোরেট রেসপন্সিবিলিটি সেটা মানবে কত? নেবেন না, জানি না কত। আচ্ছা যাই হোক, নেবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আপনি যদি ব্যাংকগুলোকে সিক করে দিয়েছেন, যাই হোক, আপনি যদি 45 লক্ষ কোটি টাকা ছাড় দেন কর্পোরেট সেক্টরকে, তো কি টাকাটা আপনি পাচ্ছেন, কি সম্পদটা আপনি পাচ্ছেন, কি সম্পদ আপনার জেনারেট হচ্ছে, আর কি সম্পদ? ওরা তো মিডিয়া তৈরি করে দিয়েছে, ওই জন্য ওরা সরকারকে মিডিয়া তৈরি করে দিয়েছে। হ্যাঁ, সবাই কিন্তু মিডিয়া তৈরি করে দিয়েছে। আপনি দেখুন আম্বানি থেকে আদানি সবাই মিডিয়া এখন কিনে নিয়েছে তো মিডিয়া। ঠিক আছে, আপনাদের খুব দুর্দিন, মানে হচ্ছে সিদ্ধারা উঁচু করে আগে চলে গেছে, ওটা চলে গেছে, ওটা ছেড়ে দিন, ওটা প্রায় চলে গেছে। আমি বলছি এখন, কিন্তু আমি এইখানে ফিরে আসছি। এই যে আমি ধরুন কেন ফিরে আসছি বারবার, পশ্চিমবঙ্গ নিয়ে বেশি চিন্তা। পশ্চিমবঙ্গে চা শিল্প চলে গেছে, আমি ধরে নিয়েছি। চা শিল্প কি হবে আলটিমেটলি, তার ভবিষ্যৎ কি, আই ডু নট নো। আচ্ছা, চাটাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রোল। হ্যাঁ জানি, টি বোর্ড। হ্যাঁ, এখন আপনি বলেন, টি ওয়াজ সেন্টারলি আন্ডার দি কন্ট্রোল অফ ব্রিটিশিয়ার্স। তারপরে কিছু কিছু এলিট বাঙালি তারা নিয়েছিল, আর হচ্ছে ফরেদের হাতে চলে গেছে, একদম শেষ হয়ে গেছে, সমস্তটাই ফরেদের কাছে। এবং এটা ইট ইজ দি ক্রিয়েশন অফ দি ফরে মারোয়ারিজ। তারা দেখুন, শুধু এটা বললেও হবে না, আমার মনে হয় এটা কিন্তু মার্কেটিং বা হ্যানা তারা আরো অনেক কিছু ব্যাক ফ্যাক্টর আছে, যেটা কিন্তু বামপন্থী আমার এই যে লেফটের, আপনি তো বারবার তাদের সাপোর্ট করবেন, উপায় নেই আপনার, তার বাইরে তো কিছু বলবেন না আপনি। ওই রেজিমেন্টেশন এখান থেকে আসে, আপনি তো বলতে পারবেন না, ওপেনলি বলতেই পারবেন না আপনি। আপনার যতই খারাপ লাগুক মনে হবে না এটা বলা যাবে না। এটা বিজেপিরও আরো বেশি, অবশ্য ওরা আরো সাংঘাতিক হয়তো। আমার বক্তব্য, ওই ভিশন বামপন্থীদের মধ্যে দেখিনি আমরা।
দেখে একদম দেখিনি। আপনার দেখুন দুটো তিনটে জিনিসে আপনাদের মধ্যে কোনো ওই রকম সমস্যা ছিল না। একটা ছিল ইন্ডিভিজুয়াল অনেস্টি, আমি এটা মানি, ইন্ডিভিজুয়াল অনেস্টি আপনাদের পার্টির অনেক ভালো উন্নতি হচ্ছে। আরেকটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, যদি বলি, রায়ট বলি, এই বলি, এগুলো অনেক ভালো, পশ্চিমবঙ্গের রেকর্ড অনেক ভালো, বাকি রেকর্ড খুব খারাপ। আমি একটু আগেরটাই বলছিলাম যে দেখুন, যখন পশ্চিমবঙ্গে আমরা 2011 সালেই এই পশ্চিমবঙ্গের রিপোর্ট আছে, অল ইন্ডিয়া এডুকেশন রিপোর্ট, তাতে দেখলাম তখন পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ বিহারের চেয়েও খারাপ অবস্থা, সে সরকারি রিপোর্ট ছিল। আমি সেটা কেন হলো না, কেন করতে, এই ভিশনটা কেন আপনাদের মধ্যে, আপনাদের তো খুব সংঘবদ্ধ দল, আপনাদের সব ভেবে চিন্তে কাজ করা ছিল, এই ভিশনটা আপনাদের কেন হলো না যে 5 বছর পর 10 বছর পর কি করব? এটা আপনি পশ্চিমবঙ্গের দুর্গাপুরটাকে আপনারা নষ্ট হতে দিলেন কেন? না, দুর্গাপুরটা আমাদের নষ্ট হওয়ার নয়। আমি আপনাকে কি হতে পারে এটা বলুন। আমি আপনাকে বলছি যে এই যে ধরুন একটা শিল্পাঞ্চলে, যেটা বললাম রাইজ এন্ড ফল অফ থার্ড রাইখ, তাতে পাবলিক সেক্টর 21টা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেল, হলো এমএমসি বন্ধ হলো, বিওজিএল বন্ধ হলো, হিন্দুস্তান ফার্টিলাইজার বন্ধ হলো, বার্ন রিফ্র্যাক্টরি বন্ধ হলো, বার্ন স্ট্যান্ডার্ড ওয়াগন বন্ধ হলো, যেসব দুর্গাপুর বন্ধ হলো, যেসব কলকাতা বন্ধ হলো। আমি দুর্গাপুরের মধ্যে বা আসানসোলের মধ্যে সীমাবদ্ধ থাকছি। বাল্কো বন্ধ হলো, বাল্কো বিধানবাগ, সাইকেল কর্পোরেশন বন্ধ হলো, ডিপিএল কোকোবেন বন্ধ হলো, ডিপিএল স্পান পাইপ ইউনিট বন্ধ হলো, হিন্দুস্তান কেবলস বন্ধ হলো, মডার্ন রাইস মিল বন্ধ হলো, দুর্গাপুর ডিয়ারি বন্ধ হলো, উড ইন্ডাস্ট্রিজ বন্ধ হলো। জানি বলছে শুধু বন্ধ নয়, পার্শিয়ালি বন্ধ অজস্র আছে, কতগুলো আপনি যেটা সেকেন্ডারি স্টিল ইন্ডাস্ট্রির কথা বললেন, সেটাও হচ্ছে যে, তারপরে হচ্ছে যে কলিয়ারি বন্ধ হলো। কিন্তু দেখুন, আমি বলছি এই সময় দেখুন ব্যাঙ্গালোর কিভাবে এইগুলো, ওর ইন্ডাস্ট্রি সফটওয়্যার, আমাদের এখানে শিক্ষিত ছেলে ছিল, ভালো ছেলে ছিল, আমরা দুর্গাপুর থেকে এরকম সফটওয়্যার হাব করতে পারলাম না। করা হয়েছিল তো, ওটা কিছুই হয়নি, আপনি জানেন, কিচ্ছু হয়নি, করা হয়েছিল, সেই রকমই করা হয়েছিল নামমাত্র। ওটা আবার আপনি বলবেন আপনাকে যেহেতু বলতে হচ্ছে সরকারের হয়ে, কিন্তু ওটা বললে লাভ নেই, কিচ্ছু হলো না। ব্যাঙ্গালোরে সবাই চলে গেল, হায়দ্রাবাদে গেল, এখানে কেউ এলো না। যদিও কেরলেও তাই হয়েছিল, কোচিও খুব ভালো ছিল, অত্যন্ত ভালো এডুকেশন ইয়েতে ছিল, কিন্তু কোচিও হয়নি। এটা কি বামপন্থীদের ডিফেক্ট, ত্রুটি? কোথাও ত্রুটি কেন হলো না? এখানে তো হতে পারতো, দুর্গাপুরে চেষ্টা তো হয়েছিল, চেষ্টা করে যদি না হয়। এখন ধরুন সব সময় যদি এইখানে কিছু করলে সরকারের পক্ষ থেকে কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে না, কোনো রকম সাহায্য পাওয়া যাবে না, এইটাই যদি সব সময় ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে, কারণ কি রাষ্ট্রায়ত্ত শিল্প করার ক্ষেত্রেতে একটা সীমিত অবস্থায় চলে এসেছিল, সব সময় যদি এই ভয়টা থাকে, তাহলে শিল্পপতিরা তো আগামী দিনে তো এই ভয়টা আরো বেশি থাকবে। তার মানে কি এই জায়গাটা নষ্টই হয়ে যায় বলছে? নষ্ট কি হতে পারে, আর কি থাকলো? আচ্ছা বলুন তো কি হতে পারে, আপনি আমাকে বলুন। আপনাকে আমি ছোট্ট একটা কথা বলছি, এমএমসি কারখানাটা বন্ধ হলো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি এই অবস্থায় যায়, প্রধানমন্ত্রী চিঠি দিচ্ছেন অটল বিহারী বাজপেয়ী, ডিয়ার মমতাজি, থ্যাংক ইউ ফর ইয়োর লেটার ডেটেড February 17, 1999, in which you have referred to the need of revival of the following PSUs: Mining and Allied Machinery Corporation, National Bicycle Corporation, Cycle Corporation of India, Bharat Ophthalmic Glass Limited, National Instrumentation Limited, Wayward Limited, Tannery and Footwear Corporation of India. আচ্ছা দেখুন, একটা প্রধানমন্ত্রী তিনি লিখছেন, I wish to inform you that the cabinet in its meeting on 23rd February 1999 has decided to stall the closure of this ailing PSU and appoint a high-powered committee of experts to explore all the possibilities of the revival. এখন রিভাইভালটা ইনকন্ট্রোভার্টেবল হয়ে গেছে, এক্সপার্ট দিয়ে আপনি ভাইবেল করার জন্য চেষ্টা করবেন,
এবং মমতা ব্যানার্জিকে চিঠি দিচ্ছেন, মলয় ঘটককে তার কপি দিচ্ছেন। আচ্ছা, আপনি আমাকে বুঝিয়ে বলুন, সে তো বল ভোটটা হওয়ার পরে কিছু হলো না, তো সেন্স অফ রেসপন্সিবিলিটি রেস্টস উইথ হোম? কাকে চিঠি দিচ্ছে, কে দায়িত্ব নিয়েছিল? এখন হু ওয়াজ টু হ্যাভ পারসুড দ্য ম্যাটার, কেন হলো না এটা বলুন তো? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে বুদ্ধবাবু চেষ্টা করেছিলেন একটা বলে টলে কনসোর্টিয়াম তৈরি করে সেন্ট্রাল গভর্নমেন্টের 3টি অর্গানাইজেশন, একটা হচ্ছে হাইকোর্ট থেকে দেওয়া হলো কনসোর্টিয়ামকে, একটা এমওইউ হলো, সবকিছু হলো, তার সমস্ত কাগজপত্র আমার কাছে আছে, আমি আপনাকে দেখাতে পারি। আপনি আমাকে বুঝিয়ে বলুন যে হোয়াই ইট ওয়াজ নট পারসুড বাই দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল? আপনার এই যে টেনাসিটি ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে, আমি আপনাকে বলছি, আমি মানে কোন রকম মানে আত্মহংকার থেকে বলছি না, আমি জ্যোতিবাবু আমাকে WBIDC-র ডাইরেক্টর করেছিলেন, জানি আমি। তা এই যে শিল্পগুলো বলছেন, এই শিল্পগুলো এখানে এসেছিল। তো এখন প্রশ্ন হচ্ছে যে একটা কনসোর্টিয়াম তৈরি করে হ্যান্ডওভার হলো, হ্যান্ডওভার হওয়ার পরে মানে লিকুইডেটার হ্যান্ডওভার করলো, হাইকোর্ট থেকে অর্ডার হলো, লিকুইডেটার হ্যান্ডওভার করলো, ডিউলি হ্যান্ডওভার হলো, সবকিছু হলো, এবং হচ্ছে যে ভারত আর্থ মুভার্স লিমিটেড তারা টেক ওভার করলো। হলো না, কিছু হয়, এত 500 লোকের চাকরি হতো। হু ইজ টু বি হেল্ড রেসপন্সিবল ফর দিস? আমি আপনাকে একটা কথা বলছি। নাম্বার 2 হচ্ছে, দেখুন আমি আপনাকে একটা চিঠি দিচ্ছি, দেখাচ্ছি। Anand Kumar, Minister for Chemical and Fertilizer and Parliamentary Affairs, Government of India, 30th July 2016. তপন সেনকে চিঠি দিচ্ছেন, লাস্ট প্যারাগ্রাফটা হচ্ছে, in case of Durgapur and Haldia units, which were approved earlier on 2011 for revival through bidding route, there are certain issues connected to land dispute with Asansol Durgapur Development Authority, ADDA, and Calcutta Port Trust, respectively. As soon as these land issues are settled, the revival of Durgapur and Haldia unit may be considered suitably by the government as per prevailing urea scenario of the country. সমস্ত কোনো ইউরিয়া প্ল্যান খুলে গেল, এটা খুললো না, এটা খুললো না, আর এক ভবিষ্যতে হবেও না। ভবিষ্যতে কিন্তু ভবিষ্যতে তো অন্যগুলো বন্ধ হবে। আচ্ছা, হু ইজ টু বি হেল্ড রেসপন্সিবল ফর দিস? নাম্বার 3 আমি আপনাকে বলছি যে এই যে ভিশনের কথা বলছিলাম আপনাকে, সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়া, নটিংহাম কোম্পানি ব্রিটেনের, তাদের সাথে হচ্ছে যে কোলাবোরেশন হয়েছে বা বাংলাদেশের। আচ্ছা, এবং এইবার দেখুন কত আপনার সবুজ সাথীতে সাইকেল লাগে, হোয়াই ইন এভরি ইয়ার। জানি তো আমি, এটা আমরা বলেওছি যে সাইকেল এই তো কন্যাশ্রী, অমুক ঘানাতার কন্যাশ্রী নয়, সবুজ সাথী অজস্র সাইকেল দেওয়া হয়। আচ্ছা, দেওয়া হচ্ছে, তো হোয়াই ইট উইল বি কামিং ফ্রম মাদ্রাস এন্ড গুরগাঁও? তার কারণ একটা, এর পেছনে আরেকটা কারণও কিন্তু আছে। সেই কারণটা আমার কথা হচ্ছে যে অন্য ইন্টারেস্ট দেখা হচ্ছে, এক্সট্রিনিউয়াস ইন্টারেস্ট, ফ্যামিলি রিলেশনের এক্সট্রিনিউয়াস ইন্টারেস্ট, এটা তো আছে, এটা তো ডেফিনেটলি। কিন্তু সেই সময় আপনাদের সময় যেটা করতে পারা যায়নি আমি দেখেছি, সেটা হচ্ছে এই যে স্মল স্কেল ইন্ডাস্ট্রিজগুলো, যেগুলো কি হয় গুরগাঁও টুরগাঁও সস্তায় দিতে পারলো সাইকেল, কারণ লেবার ইনসেন্টিভ হলো না, কারখানাগুলো অন্য জায়গাতে নিয়ে এসে অ্যাসেম্বল করলো, এই তো করেছে বেশিরভাগ ক্ষেত্রে। কোনো জায়গাতে এনসিলারি ডিপার্টমেন্ট বা এমইএস, হ্যাঁ, মিডল এন্ড স্মল ইন্ডাস্ট্রি, সেখানেই তো চাকরিটা, সেখানে চাকরিটা হবে, সংস্থানটা হয়। এবং দি পলিসি ওয়াজ চেঞ্জড, আপনাকে স্ক্রু থেকে শুরু করে সবকিছু আপনার ফ্যাক্টরিতে করতে হবে, ইন্টিগ্রেটেড। এটা তো হয় না, এটা হয় না, এটা হয় না। নোবডি উইল এগ্রি, যারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চাইবে তারা এগ্রি করবে না এটা, কিন্তু ফিনিশ গুডসটা আপনার কারখানা, সে তো 100 বার, এবং ইট জেনারেটস ইয়োর sales tax also for your exchequer and proportionate হচ্ছে যে আপনার কি বলে যে এক্সাইজ, এখন জিএসটি ফিএসটি সব হয়ে গেছে, এইসব জিএসটি হয়ে গেছে। তো এইটা তো উইদিন লিমিট অফ ইয়োর
এমবিট অফ পাওয়ার ছিল তো, হোয়াই নো এক্সারসাইজ হ্যাজ বিন মেড, হোয়াই নো এক্সারসাইজ। তাহলে বলতে পার আপনি, আপনার বক্তব্য হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে এই সরকার তুমুলভাবে ব্যর্থ, এটা আপনি মনে করেন? ওদের কোনো ভিশনই নেই, ভিশন নেই, দে ডু নট নো হাউ টু সেট আপ ইন ইন্ডাস্ট্রি। কিন্তু আপনাদের সময় থেকে এটা শুরু হয়েছে। না, আমাদের সময় থেকে শুরু হয়নি। না, আপনাদের সময় থেকে শুরু হয়েছে, আপনিও জানেন খুব ভালো করে। আপনি আবার বলছি, আপনি বলবেন না এখন। না, আপনি মানুষের পারসেপশনটা এইটাই। আমি একটা জায়গাতে, আমি আনঅফিশিয়ালি বলতে পারেন, অফিশিয়ালি বলতে পারেন, জ্যোতিবাবু যে লেবার সেলটা করেছিল ফর রিভাইভাল অফ দি ইন্ডাস্ট্রিজ এন্ড কি বলা যায় যে রিভ্যাম্পিং অফ দি ইন্ডাস্ট্রিজ, শিক ইন্ডাস্ট্রিজ, I was indirectly associated with that, এবং in every week I was used to visit that cell. এখন দেখুন, আমরা কিভাবে এই যে এমএসএমইটা আমাদের শেষ হয়ে গেল, আমরা কিভাবে চেষ্টা করেছি দেখুন। এই যে আল্ট্রাটেকের সিমেন্ট ফ্যাক্টরি একটা হয়েছিল, তো আল্ট্রাটেকের সিমেন্ট ফ্যাক্টরি তৈরি করার, অর্থাৎ এলএনটির কোনো সিমেন্ট ফ্যাক্টরি পশ্চিমবঙ্গে ছিল না। But L&T was a very lucrative organization. Possibly it was inaugurated by Buddhadev Babu, নাকি? না, জ্যোতিবাবু। আচ্ছা। তো দেখুন, আমরা বসে বসে এই থিঙ্ক ট্যাঙ্ক এক্সপ্লোর করতাম, কি করা যায়। একজন লজিস্টিক ম্যানেজার ছিল দস্তিদার বলে, বাঙালি, বেঙ্গলি কানেকশন ধরে। আরেকজন প্রো বেঙ্গল অফিসার ছিলেন ইস্কোতে, হি ওয়াজ টুয়ার্ডস মানে বেঙ্গল, হি ওয়াজ লিটল বিট সফট। এই দুজনকে এক্সপ্লোর করলাম, এক্সপ্লোর করে মানে তাদের সাথে যোগাযোগ করে তাদের সাবঅর্ডিনেট অফিসারকে ধরে টরে প্রথমে দুর্গাপুরে আমরা একটা সার্ভিস সেন্টার করলাম, মানে ইয়েতে কি বলে যে ওই এলএনটির সার্ভিস সেন্টার, হেভি মেশিনারিজের সার্ভিস সেন্টার খয়রাসলে হয়েছে। সেই সুবাদে তাদের সাথে বসে চা খেয়ে দিনের পর দিন ওই সিমেন্ট ফ্যাক্টরিটা করলাম। আপ্রাণ চেষ্টা করা হয়েছে ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, কারণ কি আমাদের কাছে চিন্তার ভেতরে এটা এছাড়া কোনো উপায় ছিল না যে এগ্রিকালচারে ভারতবর্ষে, সারা ভারতবর্ষে এগ্রিকালচারে কর্মসংস্থান বেশি সবচেয়ে, এটা ফ্যাক্ট। কিন্তু তারপরে ইন্ডাস্ট্রি ছাড়া আর কোনো মানে ইট ওয়াজ অ্যান ইনএভিটেবল নেসেসিটি দ্যাট ওয়াজ ইনজেক্টেড ইন দ্য মাইন্ড অফ অল সিপিএম পিপল গ্র্যাজুয়ালি। হয়েছিল? হ্যাঁ, আপনার মনে হয়? হ্যাঁ, আমি তো আই ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট। ইউ আর অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট। কিন্তু আমি এই কিছু লোক আছে না, খুব বক্তৃতা করে নিজেদের গল্প টল্প করে, এটা সব জায়গাতে আছে। তো যাই হোক, আমি এটা নিয়ে আর বাড়াবাড়ি করছি না, কিন্তু আমি কোনো প্রচার করতাম না, আমার প্রচার করার আমার কোনো মানসিকতা ছিল না। বুঝতে পেরেছি। কিন্তু আমি দেখেছিলাম বুদ্ধদেব বাবু, অত আপনি জ্যোতিবাবুর সম্পর্কে বললেন ঠিকই, বুদ্ধদেব বাবু আমি এমনি ব্যক্তিগতভাবে আমাদের টাটা তো উনি পশ্চিমবঙ্গের শিল্পায়নের ক্ষেত্রে একটা শুধু তাই নয়, যুগান্তকারী একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু সিদ্ধান্তটা আপনাদের পুরোপুরি ভুল হয়েছিল আপনাদের সিদ্ধান্ত। দেখুন, আমি মনে করি না ভুল হয়েছে। আমি আপনাকে একটা কথাই বলছি, এই যে ফ্যাক্টরিটা যেটা সানন্দে চলে গেল, বলা হলো যে ফেল করলো। হ্যাঁ, ফেল করেছে। না, ফেল করে মানে ওই আর কি, ওটা না। একটা জিনিস কি জানেন তো, আমি আপনাকে বলছি, আপনি যেহেতু এই সাবজেক্টটাতে আমার একটু স্টাডি আছে, যতটুকু যোগ্যতা ততটুকুই আমার স্টাডি আছে, আমার যোগ্যতা খুব একটা বেশি নেই। অটোমোবাইল ইজ এন ইন্ডাস্ট্রি হুইচ অ্যাট্রাক্টস আদার ইন্ডাস্ট্রি অ্যাজ অ্যান্সিলারি। এটা হচ্ছে যে ওয়ান বাটারফ্লাই অ্যাজ ইফ অ্যাট্রাক্টিং অ্যানাদার বাটারফ্লাই। এটা আমি আপনাকে সানন্দে যেটা গেল, অটোমোবাইলের মেশিনারি যেগুলো আছে, আপনার এই যে ব্র্যান্ডের কথা বলা হচ্ছে, ইট মে নট ফ্রাক্টিফাই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি তো অন্য অটোমোবাইল পার্টসে আমার অন্য মডেলের জন্য আমি তৈরি করব, আমি করছি, এবং এমপ্লয়মেন্ট জেনারেট করছে। কাজেই ব্র্যান্ড ইজ নট দি কেস, সিএনসি মেশিন, কম্পিউটারাইজ নিউমেরিক্যালি কন্ট্রোল মেশিন, অটোমেটিক মেশিন, ওই মেশিন হচ্ছে মেইনলি। আর ওরা কখনো মানে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে
পেইন্ট শপটাকে পার্ট উইথ করে না, এবং হচ্ছে যে ওয়েল্ডিংটাকে হচ্ছে কখনো পার্ট উইথ করে না। কিন্তু আপনার কাস্টিং ফোর্জিং যেটা আছে, পলিউশনকে অ্যাভয়েড করার জন্য ওরা আউটসোর্স করে ওইটাকে নিয়ে এসে করে। কিন্তু দেখুন, আমি যেটা বলতে চাইছি, আপনারা আপনাদের লোকেদের বোঝাতে পারলেন না, ব্যর্থ হলেন। আমি নিজে দেখে, এটা আমার নিজস্ব অভিজ্ঞতা, ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি দেখেওছি। আপনারা ইন্ডিভিজুয়াল থিংকিং হতে পারে, দ্যাট ওয়াজ নেভার এ প্রেডিকামেন্ট, দ্যাট ওয়াজ নেভার এ প্রেডিকামেন্ট। না হলে যে সংগঠন নিয়ে আপনাদের এত বলা বলি, যে সংগঠন আমরা সমস্ত দিকে, আপনাদের কত সংগঠন, কৃষি কৃষকদের জন্য, শ্রমিকদের জন্য, শিক্ষকদের, সব ছিল, সব চলে গেল, রাতারাতি চলে গেল। এটা হয়? আপনি বলুন এটা হতে পারে? এটা হয় না। এবং এটা হয় না মানে কি, এটা এমন একটা জায়গায় আঘাত করে ফেললেন আপনারা, এটা তাহলে হতে পারত। কিন্তু ভবিষ্যতে আপনি যেটা বলছেন সেটা একটা খুব ব্লিক পিকচার, দ্যাট ইজ এ ব্লিক পিকচার, যে এখানে কিছু হবার সম্ভাবনা কিছু দেখা যাচ্ছে না। আপনি বলছেন কোনো প্রচেষ্টা নেই, আপনি কোনো প্রয়াস আপনি দেখতে পাচ্ছেন? প্রচেষ্টা নেই। আমি তো বলবো যে এই শিল্প যারা বোঝে তাদের সবাইকে নিয়ে প্রেজেন্ট গভর্নমেন্ট, ইফ দে আর রিয়েলি ইন্টারেস্টেড, তাহলে হচ্ছে, আপনাকে কোনোদিন কেউ ডেকেছে এই ব্যাপারে? না, কোনোদিন কেউ ডাকেনি, ওই ওরিয়েন্টেশনটাই নেই যে ডেকে জিজ্ঞাসা করবো যে কি, না, ওরিয়েন্টেশনটাই কিভাবে সবাইকে নিয়ে এটা যৌতুক হবে একটা, মানে আপনারা নিজেরা কিছু ভাবনা চিন্তা করেছে সরকারকে একটা প্রপোজাল দেবেন, সেটা দেননি তো? না, আমরা তো প্রচুর প্রপোজাল দিয়েছি, প্রচুর, শিখ ইন্ডাস্ট্রি সম্পর্কে প্রচুর প্রপোজাল দিয়েছি। আর নতুন ইন্ডাস্ট্রি কি হতে পারে এখানে? আদৌ কিছু হতে পারে? না, আপনার ধরুন বহু ইন্ডাস্ট্রি এখানে হতে পারে। কিরকম? এই যে কতগুলো স্পঞ্জ আয়রন, অমুক তমুক ইন্ডাস্ট্রি হয়েছে, এইগুলো তো টেম্পোরারি, এমনি টেম্পোরারি, লোকাল পিপলদের জেনারেশন এমপ্লয়মেন্ট হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো বন্ধ হতে না দেওয়া এক নম্বর। তার জন্য আপ্রাণ চেষ্টা করবে, মার্কেট আছে। তার কারণ হচ্ছে 58% অফ দি টোটাল কনজাম্পশন অফ দি স্টিল, এটা হচ্ছে চায়না থেকে এখানে আসে। 58%। কল্পনা করা যায়? এটা চায়নায় অলিম্পিক্সের সময় সবচেয়ে বেড়েছিল। চায়না এখান থেকে নিয়ে গেছে, আয়রন ওর নিয়ে গেছে, তো করে ফেললো, আয়রন ওর নিয়ে গেছে, নিজের ক্যাপাসিটি বাড়ালো। এখন চায়নার পার ক্যাপিটাল স্টিল কনজাম্পশন হচ্ছে, আমাদের গ্রোথটা দেখুন, চায়নার পার ক্যাপিটাল স্টিল কনজাম্পশন হচ্ছে 400 কেজি পার হেড, আর আমাদের এখানে হচ্ছে 28 কেজি পার হেড। এখনো স্টিল কিছুই না, ভীষণ কম। অথচ এটাই আমরা নিয়ে আসছি বাইরে থেকে। হোয়াই নট? আমরা ট্রেডিং এ নিয়ে যাচ্ছি, কেবল ডায়মন্ড ট্রেড করছি, ওই করছি, ব্যাংকের টাকা মারছে, এই করছে, তাই করছে। সেই খুবই দুঃখজনক কথা, খুব দুঃখজনক, খুবই মানে বিষাদান্ত একটা, মানে হয় ট্র্যাজেডি। একটা ডায়মন্ড মার্চেন্ট গিয়ে বলছে আমি কি পুরো টাকাটা নিয়ে পেয়েছি, আমার তো এত পার্সেন্ট টাকা আমাকে বিজেপি লিডারকে দিতে হয়েছে, বলছে, প্রকাশ্যে বলছে, বলছে তো একটা দ্বীপ কিনে নিয়েছে তাকে, অদ্ভুত ব্যাপার। তো আপনি যদি মনে করেন, ধরুন আপনি যদি দেখেন কোনোদিন যে আগামী দিনে, বলা কিছু তো যায় না, পলিটিক্সে কেউই বলতে পারে না, কিচ্ছু জানি না প্রবাবিলিটি কি হতে পারে, যদিও আগামী দিনে কিছু দেখতে পাচ্ছি না আমরাও। যদি কোনোদিন কংগ্রেস, সিপিএম, যেটা আপনারা ভাবতেও পারতেন না, এখন তো খানিকটা একসঙ্গে হাঁটছে, এই হাঁটাটা কি সফল হবে? অসুবিধা আছে, সফল হতে পারে, অসুবিধা আছে। There are so many barriers, vested interest আছে, অসুবিধা আছে, কিন্তু সফল হতে পারে, সফল তো হয়ে, nothing is insurmountable। আমার কথা হচ্ছে যে I might have crossed the age of being a contributory element, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সম্ভব হতে পারে, কারণ দেশটা তো বিক্রি, সংবিধানটাই যদি পাল্টে যায়, এত আমাদের গর্বের বিষয়বস্তু হচ্ছে আমাদের ভারতের সংবিধান, সেইটাই যদি পাল্টে যায়, আর আপনার 20% মতো হচ্ছে সংখ্যালঘু বা বিভিন্ন প্রশ্নে মানুষকে যদি আপনি শত্রু মনে করে ক্ষমতায় থাকার, কিছু না করে ক্ষমতায় থাকার চেষ্টা করেন, তাহলে এই দেশটা তো অবস্থা থাকবে না, দেশটা তো বেশি দিন থাকবে না। এই জিনিসটা আপনি ইনজেক্ট না করতে পারলে তো খুব মুশকিল হবে, দেশের ভবিষ্যৎ খুব মানে ব্লিক।
সেটা কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি শ্রমিক নেতা হিসেবে আপনাকে বলছি, শ্রমিকের ইয়ে হিসেবে সেখানে কিন্তু এক জায়গায় হওয়ার সম্ভাবনা ছিল অনেক বেশি। এই যে প্রশ্নটাও হিন্দু মুসলিম শিখ বলুন যাই বলুন একসঙ্গে হওয়ার যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটাও কিন্তু ভালো সেখানে হওয়া। আপনার এখন সমস্ত মিসডিডস বা ফেলিয়ার্সটা আপনি কমিউনিয়াল দিকে আপনি ডাইভার্ট করে দিচ্ছেন। এই তো ভয়াবহ। আপনি এত কোটি মুসলিমকে আপনি কি করবেন? জেনোসাইড করবেন? কিছুই করতে পারবেন না। ইউ কান্ট ডু এনিথিং। কি করে করবেন আপনি? আপনি জেনোসাইড করতে পারবেন না, আপনি বের করতে পারবেন না। অদ্ভুত ব্যাপার এগুলো। এগুলো কি সুস্থ মস্তিষ্কের লোক কেউ চিন্তা করে? কিন্তু করা হচ্ছে এবং সাংঘাতিকভাবে করা। সুস্থ মস্তিষ্কের লোকেরা এগুলো চিন্তা করতে পারে কিন্তু হচ্ছে। তো আপনি এইখানে এই যে তৃণমূল সরকার কিন্তু এটা করেনি, এটা আপনারা জানেন। সেক্ষেত্রে কি অনলি ইন কনসিডারেশন অফ ভোট ব্যাংক বলছি, আর দে হ্যাভ সিরিয়াস সফট কর্নার ফর আরএসএস। কেন বারবার আপনারা এটা বলেন? কেন বলছি? এটা কি আপনাদের পলিটিক্যাল একটা ইয়ে না? অনলি এটা পেনিট্রেশনের বিজেপির একমাত্র উপায় ছিল কংগ্রেসটাকে ভেঙে হচ্ছে যে তৃণমূলকে ফস্টার করা। স্টিল আচ্ছা বলুন, হেমন্ত সোরেন যদি ধরা পড়ে, কেজরিওয়াল যদি ধরা পড়ে, এত ঘটনা, মানে 50% of the CBI people now in dealing with this scam of West Bengal. Yes. কেউ ধরা পড়লো না, কারণ প্রমাণ নেই। কিছু বলবেন প্রতিষ্ঠিত, আমরা পিনারাইকেও ধরেন নেই, তার সেক্রেটারির বিরুদ্ধে কি সাংঘাতিক ভাবে সোনা পাচারের অভিযোগ উঠেছে, পিনারাইকে ধরেনি। নরেন্দ্র মোদীর কোন আন্ডারহ্যান্ড ডিল আছে বলবে না, কে বলবে না। কিন্তু there is instruction from Nagpur headquarters that don't touch these and this person. যাই হোক, আপনার সঙ্গে অনেকক্ষণ কথা হলো, কিন্তু কথার মধ্যে একটা কি বলবো দুঃখের কথা রয়ে গেল যে আপনি কোনো বিশেষ আশা দেখতে পাচ্ছেন না। এই না, আশা দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানুষের আশা না থাকলে হয় কখনো? আমরা রাজনৈতিক কর্মী, আমাদের কিন্তু আশা না থাকে, সম্ভাবনা, আমরা এইটা সম্ভাবনা আছে, আশা আছে, এবং আমরা মনে করি যে এই সরকার পরিবর্তন হলে আমরা যে লাইনে এগোচ্ছি, হ্যাঁ, ধর্মনিরপেক্ষ শক্তিদের নিয়ে বাম শক্তি যৌথভাবে, তার যদি ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়, এবং আশা করি আমরা আমাদের ডেফিনেটলি ডেভেলপমেন্ট হবে, এবং এটা ছাড়া মানুষের কাছে আর কোনো রাস্তা নেই। there is no other alternative, there is no other way out. আমরা এতক্ষণ ধরে কথা বললাম, অনেকক্ষণ ধরে কি করে এই দুর্গাপুর শিল্পাঞ্চল, আসানসোল শিল্পাঞ্চল, শুধু তাই নয় সারা রাজ্যে কি আদৌ শিল্পের কোনো উন্নয়ন আমরা দেখতে পাবো? কেন নষ্ট হলো বিশদে বললেন আমাদের সঙ্গে বিজয়েন্দ্র কিশোর চক্রবর্তী। তার সম্পর্কে আগেই বলেছি আমরা, তিনি কি ছিলেন, দীর্ঘদিনের শ্রমিক নেতা এখানকার, এবং ইন্ডাস্ট্রি সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবহাল। তিনি মনে করছেন যে খুবই দুঃখের কথা, ঠিকই, একটা বিষাদ গাথা যাকে বলা হয় এই অঞ্চলটায়, কিন্তু ভবিষ্যতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না এমন নয়। যদি কেন্দ্রে সরকার বদল হয়ে যায় এবং ধর্মনিরপেক্ষ শক্তি বাম কংগ্রেস একজোটে আসে, তাহলে একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে। সেই স্বপ্ন তিনি এই বয়সেও দেখছেন। এইটাই আমাদের কাছে আজকে একটা যাকে বলা হয় লাভ বলা যেতে পারে। আজকে আপনাদের পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের। ধন্যবাদ, আজকে নমস্কার। আপনি অনেকক্ষণ সময় ব্যয় করার জন্য ধন্যবাদ আপনাকে। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর দেয়।